নমস্কার। আজকে আমরা যুব সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আলোচনা করব। স্বামীজি যুব সম্প্রদায়ের ভূমিকার উপর অগাধ আস্থা রেখেছিলেন। এইবার প্রশ্ন হলো, এই যুব সম্প্রদায় কারা? এই প্রসঙ্গে আমি আপনাদের একটি ছবি দেখাতে চাই। আশা করি ইনাকে আপনারা চেনেন। ইনি হচ্ছেন ভারতের ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশ, যাকে আমরা শ্যাম বাহাদুর নামেও চিনি। তিনি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এক অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সেই সময় তিনি আর্মির চিফ ছিলেন। একটি সেমিনারে যখন তাকে তার বয়স জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন, ধরে নেওয়া যাক তার বয়স 75 বছর সেই সময়, এবং তিনি বলেন, আই অ্যাম 75 ইয়ার্স ইয়াং। আমরা কি বলি? আমরা বলি আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, 31 ইয়ার্স ওল্ড। তিনি বলছেন আই অ্যাম 75 ইয়ার্স ইয়াং। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে যৌবন বা যুব, এই ধারণাটি শুধুমাত্র শারীরিক বয়স সীমা দ্বারা নির্ধারিত করা যায় না। এটি একটি মানসিক ধারণা। স্বামীজি এই এক কথাই বলেছেন। স্বামীজি যে যুবদের কথা বলেছেন, তারা হবে শরীরে বলিষ্ঠ, মনে তেজি এবং সমাজ সেবায়, দেশ সেবায় নিয়োজিত। আজকের পাঠটি শুরু করার আগে দেখে নেওয়া যাক আজকের পাঠের উদ্দেশ্যগুলি কি কি। প্রথম উদ্দেশ্য হলো, আশা করা হচ্ছে আজকের পাঠটির পরে আপনারা যুব সম্প্রদায়ের প্রতি স্বামী বিবেকানন্দের বার্তা ব্যাখ্যা করতে পারবেন। সমসাময়িক ভারতবর্ষের জন্য স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী যুব সম্প্রদায়ের ভূমিকা বিশ্লেষণ করতে পারবেন এবং বর্তমান ভারতবর্ষের এবং বিশ্বের সাপেক্ষে যুব সম্প্রদায়ের প্রধান কর্তব্যগুলি বর্ণনা করতে পারবেন। স্বামীজি বলছেন, আমার বিশ্বাস তরুণ প্রজন্মের ওপর। তাদের মধ্য থেকে আমার কর্মীরা উঠে আসবে। তারা সিংহের ন্যায় সমস্যার সমাধান করবে। স্বামীজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, তার জন্য প্রয়োজন ছিল কিছু নিঃস্বার্থ পুরুষ এবং নারী, যারা বস্তুবাদী জগতের সমস্ত সম্পদ ও আরাম আয়েস ত্যাগ করে জাতির জন্য, দেশের জন্য এগিয়ে আসবে, কাজ করবে। স্বামীজি সমস্ত যুবক যুবতীদের জাতির সেবা করার এই মহৎ কাজের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছিলেন। এখানে তিনি বলছেন তারা সিংহের ন্যায় সমস্যার সমাধান করবে। সিংহের ন্যায় অর্থে একটি রূপক হিসেবে ব্যবহার হয়েছে। সিংহের হিংস্রতা নয়, এখানে সিংহের তেজকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারা মনে তেজিয়ান হবে, দেশের কাজে এগিয়ে আসবে। স্বামীজি ভারতের কিছু সমস্যা চিহ্নিত করেছিলেন, যেগুলি ভারতের অবস্থার অবনতির কারণ বলে তিনি মনে করতেন। তিনি মনে করতেন যে কারণগুলির জন্য ভারতবর্ষ একটি শক্তিশালী নেতৃত্বস্থানীয় দেশ থেকে বা হতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সমস্যাগুলি হলো নিম্নরূপ: জাতি হিসেবে আমাদের সংগঠিত হতে না পারা বা তার অক্ষমতা, অর্থাৎ বলা চলে ঐক্যের অনুপস্থিতি, যা এখনো সমসাময়িক যুগে সমানভাবে বিদ্যমান। নানাভাবে বিভিন্ন সময় খবরের কাগজে এই জাতীয় খবর আমরা পাই, যেখানে আমরা বুঝতে পারি আমরা এখনো সেই ঐক্যে পৌঁছতে পারিনি। আরেকটি সমস্যা তিনি চিহ্নিত করছেন, যেটি হলো জনসাধারণের প্রতি অবহেলা, প্রান্তিক মানুষদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। এই সমস্যা এখনো রয়েছে। হয়তো আগের থেকে আমরা অনেক ভালো অবস্থায় রয়েছি, কিন্তু সমস্যা কি একদম শেষ হয়ে গেছে সেটি বলা যাবে না। আরেকটি সমস্যা তিনি চিহ্নিত করছেন, ধর্মের নামে নিপীড়ন। সেটা তৎকালীন সমাজে, তৎকালীন যুগে হয়তো ব্যাপকভাবে ছিল, বর্তমান যুগেও যে নেই সে কথা আমরা বলতে পারি না। স্বামীজি একদিকে যেমন হিন্দু ধর্মের
গুণগান গাইছেন, একই সঙ্গে সেই ধর্মের যে দিকগুলি সমালোচনাযোগ্য সেগুলোকেও তুলে ধরছেন। আরেকটি সমস্যা সম্বন্ধে তিনি আমাদের ওয়াকিবহাল করেছেন, সেটি হলো শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার সবার কাছে ছিল না। শিক্ষার অধিকার শুধুমাত্র একটি এলিট ক্লাস বা উচ্চবিত্ত শ্রেণীর হাতে ছিল। সেই জন্য সমাজে সবার কাছে শিক্ষা সেই সময় পৌঁছয়নি বা তারা অশিক্ষিত সেই অর্থে ছিলেন। এই অর্থে বলতে পারি যে এই যে শিক্ষার অধিকারের কথা বলা হচ্ছে, এটি সবার হাতে ছিল না। তার কারণ সেই সময়কার ব্রিটিশ সরকার চেয়েছিল যে শিক্ষার মাধ্যমে একটি শ্রেণী তৈরি করা, যে শ্রেণী শুধু তাদের জন্য কাজ করে যাবে, একটি কেরানি বা ক্লার্ক শ্রেণী তৈরি করা, যারা স্বাদে হবে ব্রিটিশ বা কিন্তু তারা রক্তে হবে ভারতীয়। আরেকটি দিকের কথা স্বামীজি উল্লেখ করছেন, সেটি হলো নারীদের প্রতি অবহেলা, তাদের অধিকারকে খর্ব করা। এই বিষয়ে আমরা বিশদে আরো জানব। তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন, এটাই সময় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার। যখন আপনি তারুণ্যের শক্তির অধিকারী হন, আইনজীবী হওয়ার উচ্চাকাঙ্ক্ষী হওয়ার চেয়ে অনেক বড় কাজ করতে হবে। জাতির জন্য এই ত্যাগ অনেক বড় কাজ। যৌবন শক্তির ওপর বা যুব সমাজের ওপর স্বামীজির অগাধ বিশ্বাস ছিল। তিনি বিশ্বাস করতেন যে তরুণরা যদি এগিয়ে আসে, দায়িত্ব নিতে পারে, তবেই ভারতের ভাগ্য পরিবর্তন হতে পারে। তিনি প্রায় বলতেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথাগুলি যুবকদের অদম্য চেতনার প্রতি তার বিশ্বাস এবং ভারতকে একটি নতুন যুগে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখায়। কি অসাধারণ বাণী! ওঠো, জাগো, লক্ষ্যে না পর্যন্ত থেমো না। যদি কেউ জীবনের লক্ষ্য থেকে দিক হারিয়ে ফেলেন, তাহলে এই কথাগুলি তাকে বলা উচিত, তার শোনা উচিত, তাকে পালন করা উচিত। তিনি তার হতাশাগ্রস্ততা কাটিয়ে উঠবেন, তিনি তার লক্ষ্য আবার খুঁজে পাবেন। এইবার আমরা এক এক করে দেখে নিই যে স্বামীজি যুবক যুবতীদের জন্য কি কি বার্তা দিয়ে গেছেন এবং তাদের কি কি ভূমিকা পালন করতে হবে সে ব্যাপারে কি কি মন্তব্য বা বাণী দিয়ে গেছেন। প্রথমটি হলো শক্তি, ইংরেজিতে বললে স্ট্রেংথ অ্যান্ড এনার্জি। স্বামীজি উপলব্ধি করেছিলেন যে যুব সমাজের সামগ্রিক বিকাশ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ নয়, শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ নয়, কিন্তু সামগ্রিক বিকাশ গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক বিকাশের আধার কিন্তু হতে হবে শারীরিক শক্তি বা শারীরিক বিকাশ। তিনি মনে করতেন দুর্বল শরীর কখনো শক্ত মনকে ধরে রাখতে পারে না। যদি শরীর দুর্বল হয়, তাহলে যতই আমরা পড়াশোনা করি, যতই আধ্যাত্মিক জ্ঞান লাভ করি, তা আমাদের শরীর ধরে রাখতে পারবে না। তাই প্রথম দরকার শক্ত বলিষ্ঠ শরীর। তিনি এই জন্যই মন্তব্য করেছেন যে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। অনেকেই এই কথাটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেন, কিন্তু আমরা দেখিনি তিনি কি বলেছিলেন। তিনি বলছেন যে প্রথমত আমাদের যুবকদের শক্তিশালী হতে হবে, পরে ধর্ম আসবে। আমার তরুণ বন্ধুরা, শক্তিশালী হও, এটি আপনার প্রতি আমার পরামর্শ। আপনি গীতা অধ্যয়নের চেয়ে ফুটবলের মাধ্যমে স্বর্গের কাছাকাছি হবেন, এগুলি সাহসী শব্দ, কিন্তু আমায় বলতে হবে। আপনি আপনার বলিষ্ঠ পেশি দ্বারা গীতা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার রক্ত শক্তিশালী হলে আপনি কৃষ্ণের পরাক্রমশালী প্রতিভা ও শক্তি বুঝতে পারবেন। আপনি উপনিষদ আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনার দেহ আপনার পায়ের উপর দৃঢ়ভাবে খাড়া থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি তিনি কখনোই বলেননি যে আধ্যাত্মিক বিকাশের চেতনার প্রয়োজন নেই। তিনি বলছেন আধ্যাত্মিক বিকাশ তখনই সম্ভব যখন আমরা একটি শক্ত সবল শরীর পাব। তার উপর ভিত্তি করেই বাকি বিকাশগুলি বৌদ্ধিক হোক, নৈতিক হোক, আধ্যাত্মিক হোক সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আমরা যদি একটি শক্তিশালী বলিষ্ঠ শরীর পাই, তবেই আমরা আমাদের আসল চরিত্রটি, আমাদের ভেতরে সুপ্ত চেতনাটিকে চিনতে পারবো, তাকে জাগরুক করতে পারবো। এটি এক ধরনের নিজেকে সম্মান করা, নিজেকে চেনা। এখন প্রশ্ন হলো আমরা কজন নিজেকে সম্মান করি, নিজেকে চিনি? যদি সত্যি নিজেকে সম্মান করতে পারতাম,
তাহলে নিজের শরীরে যত্ন নিতাম, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতাম, ব্যায়াম করতাম, যোগাভ্যাস করতাম, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতাম এবং অন্যকেও একই কাজে উৎসাহিত করতাম। নিজেকে সম্মান করতে না পারলে অন্যকেও সম্মান করতে পারবো না, সেই চেষ্টাও করব না। যারা নিজেকে সম্মান করতে পারেন না তারা অন্যদেরকে, দেশকে সম্মান করতে পারেন না, অন্যদের সামনে নিজের সম্মানও ধরে রাখতে পারেন না। আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলেন এবং আমাদের অবচেতনেই আমাদের মধ্যে দাসত্ব বোধ ঘিরে ধরে। স্বামীজির মতে ভারতবর্ষের যুবক যুবতীদের এই আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ অনুভব করতে হবে, তাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবেই তারা নিজের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তী যে বিন্দুটি আলোচনা করব সেটি হলো আত্মনির্ভরশীলতা। স্বামীজি বলছেন, আমরা আগেও দেখেছি, স্বামীজি বলছেন যে নিজের পায়ে দাঁড়াও, বলিষ্ঠ হও, অন্যের ওপর ভরসা করে থেকো না, অন্য কেউ তোমার কাজ করে দেবে এই ভরসায় থেকো না, নিজের কাজ নিজে করো, নিজে সমাধান বার করো। আমাদের স্বভাব হলো অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা, তিনি এটির সমালোচনা করেছেন। স্বামীজি আশা করছেন যে যুবক যুবতীরা তাদের দৃষ্টিভঙ্গিতে ঋজু হবে, সোজা হবে, জটিল হবে না। তারা অন্যদের সাফল্যে খুশি হবে, ভালো বোধ করবে, তারা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করবে। যদি তারা সাহায্য করতে না পারে তারা অন্তত অন্যদের ক্ষতি করবে না। স্বামীজি আশা করেন যে যুবকরা অর্থহীন আড্ডা এবং অন্যদের সম্পর্কে পরচর্চা করে তাদের মূল্যবান সময় নষ্ট করবে না। এইবার যে বিন্দুটি আলোচনা করব সেটি হলো প্রবৃত্তি থেকে জ্ঞানার্জনের যাত্রা। স্বামীজি মনে করতেন যে মানুষের মধ্যে তিনটি সত্তা বিদ্যমান: পশুত্ব, মানবতা এবং দেবত্ব। তিনি বিশ্বাস করতেন যে পশুত্ব আমাদের মূল প্রবৃত্তি বা বেসিক ইনস্টিংক্ট এবং বেঁচে থাকার প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে। স্বার্থপরতা এবং মানুষের প্রাথমিক আচরণ, ইনিশিয়াল রিয়াকশন, পশুত্ব দ্বারা নিয়ন্ত্রিত। মানবতা অপরদিকে আমাদের নৈতিক এবং যৌতিক ক্ষমতাকে নির্ধারণ করে। সহমর্মিতা, সহানুভূতি ও জ্ঞান অন্বেষণের উৎসুক্য দ্বারা মানবতাকে চিহ্নিত করা যায়। বিবেকানন্দের মতে দেবত্ব হলো আমাদের উচ্চতর আত্মা বা আধ্যাত্মিক প্রকৃতির উপলব্ধি, যা আমাদের শারীরিক অস্তিত্বকে অতিক্রম করে এবং সার্বজনীন যে একতা, প্রেম, তার দিকে অবিচল লক্ষ্যে এগিয়ে চলে। তাঁর শিক্ষা ব্যক্তিদেরকে, আমাদেরকে পশুত্ব থেকে মানবতার মধ্যে দিয়ে দেবত্বে বিকশিত হতে উৎসাহিত করে, আত্ম উপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশের গুরুত্ব তুলে ধরে। স্বামীজি বিশ্বাস করতেন যে ব্রহ্মচর্যের অনুশীলনের মাধ্যমে এই পশুত্বকে রোধ করা যায়। তাই আমরা দেখতে পাই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানগুলিতে ব্রহ্মচর্য অনুশীলন তাদের শিক্ষার একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ বা উপাদান। রামকৃষ্ণ মিশনের অধীনস্থ বিভিন্ন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ব্রহ্মচর্য চর্চা করতে হয় বাধ্যতামূলক। এই ব্রহ্মচর্য চর্চা তাদের চরিত্র গঠনে সহায়ক হবে। এই জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট বয়স অবধি ব্রহ্মচর্য চর্চা করা উচিত। সেই বয়সটি হতে পারে 21 থেকে 22, আমাদের কলেজ জীবন অবধি। তারপরে আমরা সেই ম্যাচুরিটি বা পরিপক্কতা অর্জন করব যার দ্বারা আমরা জীবনের কোনো সমস্যা সমাধান করতে পারবো। সেই ম্যাচুরিটি সেই বয়সেই আসবে যদি আমরা সেই বয়স অবধি ব্রহ্মচর্য চর্চা করি। এখন প্রশ্ন হলো, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মচর্য কি? ব্রহ্ম অর্থাৎ চরম সত্য বা পরম চেতনা। স্বামী বিবেকানন্দের মতে ব্রহ্মচর্য চর্চা হলো আত্মনিয়ন্ত্রিত একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। এটি নিছক যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা নয়। অনেকের কাছে ব্রহ্মচর্য হচ্ছে শুধুমাত্র নিছক যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা। স্বামীজি বলছেন এটা শুধুমাত্র নিছক যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা নয়, এটি তার অনেক উপরে। ব্রহ্মচর্যের মানে হলো বিশুদ্ধতা, সদাচার, আত্মসংযম, আধ্যাত্মিক সাধনার প্রতি জীবনকে উৎসর্গ করা।
ব্রহ্মচর্যের সঙ্গে নৈতিক নীতিগুলির প্রতি কঠোর আনুগত্য জড়িত, যা আধ্যাত্মিক বিকাশের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে। এক বাসনাহীন অবস্থা হলো ব্রহ্মচর্য, যা আয়ত্ত করা খুব কঠিন, কিন্তু অভ্যাস করতে কোনো দোষ নেই। ব্রহ্মচর্য চর্চা মনকে শক্তিশালী করতে সাহায্য করে। যত ইচ্ছের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে, সংযম থাকবে, তত ব্রহ্মচর্যের বল আমাদের মজবুত হবে। ব্রহ্মচর্যকে প্রবল করতে গেলে মনকে শক্তিশালী হতে হবে। তার জন্য চাই মনের শুদ্ধিকরণ, অর্থাৎ পবিত্রতা। যখন এই জগতে কোনো স্বার্থ ছাড়াই আমরা সেবার দৃষ্টিতে দেখব, তখন হিংসা, প্রতিযোগিতা মূলক ভাবনা আমাদেরকে আর বিব্রত করবে না, কারণ মনে সে খেয়ালই আসবে না। মনে পবিত্র চিন্তা করলে মনের মনোবল অনেক গুণ বেড়ে যায়। মনের যত কুচিন্তা থাকবে, মনে দুর্বলতা তত বাড়বে। স্বামীজি বলেন, শুদ্ধ চিন্তা করার অভ্যাস করতে হবে। খুব সহজ নয়, কিন্তু আমরা এটি অভ্যাস করতে পারি। তার মতে অশুদ্ধ চিন্তা ততটাই খারাপ যতটা অশুদ্ধ কর্ম। অশুদ্ধ চিন্তা অশুদ্ধ কর্ম করতে উৎসাহ যোগায়। সংযমের মানে হলো ভালো চিন্তা, ভালো কর্ম করে যাওয়া। সংযমকেই ব্রহ্মচর্যের সর্বোচ্চ গুণ বলে মনে করা হয়। ব্রহ্মচর্যের উদ্দেশ্য হলো মনকে জেতা, বা নিজের উপর নিজের অধিকার বা নিয়ন্ত্রণ, যাকে আমরা আত্মনিয়ন্ত্রণও বলতে পারি। তাই স্বামীজির যুবক যুবতীদের প্রতি বার্তা ছিল, ভালো চিন্তা করো, ভালো বচন বলো এবং ভালো কর্ম করে যাও। তিনি বলছেন, ব্রহ্মচর্যকে হতে হবে ধমনীর ভিতর প্রচলিত অগ্নিপ্রবাহের মতো। আমরা দেখতে পাই বেদান্তের মূল মন্ত্র হলো ব্রহ্মচর্য, শ্রদ্ধা এবং আত্মপ্রত্যয়। এবার দেখে নেওয়া যাক আত্মবিশ্বাস সম্বন্ধে স্বামীজি কি বলছেন, তিনি কি আশা রাখছেন যুব সমাজের প্রতি। তার মতে আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে পরিবর্তন কার্যকর করার জন্য তরুণদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। সমস্যা হয়েছিল যে ঔপনিবেশিক শাসনের সময় যুবকরা প্রায়শই হীনমতায় ভুগত, দাসত্ব বোধে আচ্ছন্ন ছিল। স্বামীজির বার্তা ছিল যে এই দাসত্ববোধ, হীনমতার মানসিকতা নির্মূল করতে হবে। তিনি যুব সমাজকে তাদের জাতীয় ঐতিহ্য ও ক্ষমতা নিয়ে গর্বিত বোধ করতে উদ্বুদ্ধ করেছিলেন। এটি তাদের দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য আত্মবিশ্বাস প্রদান করবে বলে তিনি মনে করতেন। আমরা তাই দেখতে পাই 1900 থেকে 1947 এই সময়ে যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের সবার পকেটেই কিন্তু একটা জিনিস ছিল যেটা কমন, ইংরেজিতে বললে কমন, সেটা হলো স্বামীজির বাণী, স্বামীজির বই, স্বামীজির ছবি। তারা কি পরিমাণ স্বামীজির কথা দ্বারা উৎসাহিত হয়েছিলেন যে নিজের স্বার্থ ত্যাগ করে নিজের স্বার্থ ত্যাগ করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছিলেন। স্বামীজি ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তার মত অনুযায়ী শিক্ষা আমাদের মধ্যে যে পরিপূর্ণতা রয়েছে তারই প্রকাশ করতে সাহায্য করে। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা কেবল তাত্ত্বিক নয়, বরং ব্যবহারিক চরিত্র গঠন এবং রূপান্তরমূলক হওয়ার কাজে আমাদেরকে উৎসাহিত করবে, সেই পথ দেখাবে। স্বামীজি এমন একটি শিক্ষা ব্যবস্থার কল্পনা করেছিলেন যা যুবকদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করবে না, তা তাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করবে। এই কাজের জন্য শিক্ষা ব্যবস্থায় আধ্যাত্মিক জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানকে একত্রিত করতে হবে, সম্মিলিত করতে হবে। তিনি বলছেন, আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠন হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধির প্রসার ঘটে এবং যেটির দ্বারা কেউ নিজের পায়ে দাঁড়াতে পারে। এই শিক্ষা দৃষ্টিভঙ্গি শুধুমাত্র একাডেমিক দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর লক্ষ্য ছিল শক্তিশালী, নৈতিকভাবে ন্যায়পরায়ণ ব্যক্তিদের বিকাশ করা, যারা তাদের সম্প্রদায়কে সেবা করতে পারবে। এমন শিক্ষার কথা তিনি বলছেন যার দ্বারা চরিত্র গঠন হবে, মনের শক্তি বৃদ্ধি পাবে, বুদ্ধির প্রসার ঘটবে এবং কেউ সেই পরিমাণ আত্মবিশ্বাসী হয়ে উঠবে
যার দ্বারা সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের সমস্যার সমাধান নিজে করতে পারবে। তিনি শুধু পুঁথিগত বিদ্যার কথা বলেননি যার দ্বারা শুধুমাত্র একটি চাকরি পাওয়া যাবে। তিনি সেই শিক্ষার কথা বলছেন যার দ্বারা মানুষ হওয়ার কথা বলছেন। তিনি ম্যান মেকিং এডুকেশনের কথা তিনি বলছেন। যুব নেতৃত্বের আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি সম্বন্ধে স্বামীজির কি মতবাদ এবার দেখে নেওয়া যাক। স্বামীজি যুব সমাজের মধ্যে থেকে নেতা উঠে আসবে বলে মনে করতেন। তার জন্য তিনি একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির কথা বলেছিলেন, যার ভিত্তি হবে আধ্যাত্মিকতা এবং নীতিশাস্ত্র। তিনি স্পষ্ট বলেছিলেন যে যুব নেতৃত্ববৃন্দ কখনোই নিজ স্বার্থ দ্বারা পরিচালিত হবে না, অর্থাৎ তারা নিজের করবে না, আমার চাই করবে না। তারা এর ঊর্ধ্বে উঠবে, তারা নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলের জন্য, সকলের ভালোর জন্য, সমাজের জন্য কাজ করে যাবেন। এই নিঃস্বার্থ সেবার কথা স্বামীজি বলেছেন এবং আশা করছেন যে যুব সমাজ এগিয়ে আসবে এই নিঃস্বার্থ সেবার জন্যে। একেই তিনি অন্যরূপে নিষ্কাম কর্ম বলে অবহিত করছেন। তিনি বলেছিলেন, যতদিন লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও অজ্ঞতার মধ্যে বেঁচে থাকে, আমি প্রত্যেক মানুষকে বিশ্বাসঘাতক মনে করি যে তাদের খরচে শিক্ষিত হয়েও তাদের প্রতি ন্যূনতম মনোযোগ দেয় না। এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে তিনি বলছেন আমাদের জ্ঞানের সঙ্গে দায়িত্ব আসে বা আসা উচিত। শিক্ষায় সজ্জিত যুবকদের উচিত সমাজের কল্যাণে তাদের অবদান রাখা বা অবদান রাখতে হবে সেটি অনুভব করা। কারণ যদি আমরা ভারতবর্ষের কথাই ধরি, আমরা দেখতে পাই যে সরকারি বিদ্যালয়ে, সরকারি শিক্ষালয়ে, সে উচ্চশিক্ষায় হোক বা স্কুল শিক্ষা হোক, যে শিক্ষা পায় সেই শিক্ষা কিন্তু ভর্তুকিতে আমরা প্রাপ্ত হই। অর্থাৎ সেই শিক্ষার যেটা খরচ, সেই খরচটা কিন্তু আমরা দিই না, সেই শিক্ষার খরচটা আসে সরকারের কাছ থেকে। আর সরকার বলতে জনসাধারণের কাছ থেকে সেই খরচাটা আসে। তাহলে কি আমাদের কোনো ভূমিকা থাকে না সেটা ফিরিয়ে দেওয়ার? অবশ্যই থাকে। সেই কথাটাই স্বামীজি বলছেন। তিনি বলছেন যারা করেন না তাদেরকে আমি বিশ্বাসঘাতক বলে মনে করি। স্বামীজি নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তার দৃষ্টিভঙ্গিতে নারী ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনসংখ্যার প্রতি অবহেলা করা দেশের প্রকৃত অগ্রগতিকে প্রচণ্ডভাবে রোধ করে তিনি মনে করতেন, এবং এটা অত্যন্ত সত্যি কথা। এক জায়গায় তিনি বলছেন, আপনি একটি পাখাতে উঠতে পারবেন না, আপনার দুটি পাখায় প্রয়োজন। তিনি বলছেন, যে দেশ ও যে জাতি নারীদের সম্মান করে না সে দেশ কখনো মহান হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি যুব সমাজকে লিঙ্গ নির্বিশেষে, অর্থাৎ যুবক যুবতীদের সমাজের উন্নতির জন্য একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছেন। তার মত অনুযায়ী নারীর ক্ষমতায়ন পরিবার এবং সমাজকে আরো শক্তিশালী করে তুলবে। তার এই চিন্তাধারা তৎকালীন সমাজ সাপেক্ষে অত্যন্ত আধুনিক ছিল, বৈপ্লবিক ছিল বলে আমরা বলতে পারি, এবং আধুনিক সমাজে দাঁড়িয়েও সেই একই রকম কথা কিন্তু আমরা বলতে পারি। স্বামীজি তার চিঠিতে লিখছেন, তিনি লিখছেন যে সেখানে তিনি তার পরিকল্পনা জানাচ্ছেন নারী শিক্ষা নিয়ে, নারী ক্ষমতায়ন নিয়ে। আপনারা যদি বাণী ও রচনা বইটি পড়েন সেখানে এই চিঠির উল্লেখ আছে। পরবর্তী যে বিন্দুটি আলোচনা করব যুব সম্প্রদায়ের ভূমিকা সম্বন্ধে স্বামীজির মত অনুযায়ী, সেটি হলো ঐক্য, দেশপ্রেম এবং সামাজিক সংহতি। স্বামীজি একটি শক্তিশালী সম্প্রদায় এবং জাতির ভিত্তি হিসেবে ঐক্যের উপর জোর দিয়েছিলেন। তিনি মনে করতেন যে ঐক্য ছাড়া জাতির অগ্রগতি, বিকাশ সম্ভব নয়। এবং দেশের যুব সম্প্রদায়ের প্রতি তার বার্তা ছিল যে তাদেরকে জাতি, ধর্ম, আঞ্চলিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে দেশপ্রেমকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বিশ্বাস করতেন যে যুব সমাজের মধ্যেই সেই অনন্য ক্ষমতা রয়েছে যার দ্বারা তারা কোনো সামাজিক বাধা ভেঙে ফেলতে পারে এবং সমাজের সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারে।
তিনি বলছেন, যদি এই জাতীয় জাহাজে গর্ত থাকে, আমাদের এই সমাজ, আমরা এর সন্তান, আসুন আমরা গিয়ে এই গর্ত বন্ধ করি, কখনোই এর নিন্দা না করি। এই রূপকটি আমাদের কি বার্তা দিচ্ছে? এই রূপকটি আমাদের বার্তা দিচ্ছে যে দেশের সেবার কাজে সকলকে এগিয়ে আসতে হবে, সবাইকে দায়িত্ব ভাগ করে নিতে হবে, বিশেষ করে যুব সমাজকে, তাদেরকে এগিয়ে আসতে হবে। দেশের এবং জাতির সমালোচনা করার পরিবর্তে তাদেরকে, অর্থাৎ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ কোনো গর্ত থাকে, কোনো ফুটো থাকে, তাহলে তার মেরামত করতে হবে, অর্থাৎ তার সমাধান করতে হবে। দূর থেকে সমালোচনা করা সোজা, কিন্তু এগিয়ে এসে দেশের জন্য কাজ করা কঠিন। তিনি কখনোই বলেননি এটা সহজ, কিন্তু তিনি বারবার আহ্বান জানাচ্ছেন যে দেশের কাজের জন্য এগিয়ে আসতে হবে। সমাজের সেবা, দেশের সেবা বারবার তার কথায় উঠে আসছে। যুব সমাজকে তিনি এই বার্তাই বারবার দিচ্ছেন যে এগিয়ে এসো, দেশ সেবার কাজে, সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত করো। পরবর্তী যে বিন্দুটি সম্বন্ধে আমরা আলোচনা করব, যুবকদের প্রতি তার আহ্বান বা তার বার্তা বা তার কাজ সম্বন্ধে, সেটি হলো তার শিক্ষার, অর্থাৎ স্বামীজির শিক্ষার ব্যবহারিক প্রয়োগ। স্বামীজি যে ধারণাগুলি দিয়েছিলেন সেগুলি কেবল দার্শনিক ছিল না, তাত্ত্বিক ছিল না, তা ব্যবহারিক ছিল, এবং এখানেই তার অনন্যতা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল, যেখানে যুবকরা এবং যুবতীরা সমাজসেবা, সম্প্রদায়ের কাজ এবং শিক্ষামূলক প্রকল্পগুলিতে নিযুক্ত হতে পারত বা এখনো পারে। এই মিশনটি তরুণদের শক্তিকে উৎপাদনশীল এবং অর্থবহ ক্রিয়াকলাপে চালিত করার জন্য একটি নির্দিষ্ট উপায় প্রদান করেছে, যা সামগ্রিকভাবে সমাজকে উপকৃত করেছে। উপসংহারে আমরা বলতে পারি, দেশের যুব সমাজের প্রতি তার আহ্বান ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। এই যুব সমাজ শুধুমাত্র ভারতের ভবিষ্যৎ নয়, তারাই বর্তমান ভারতবর্ষের শক্তি, তারাই ভারতীয় সমাজের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এর জন্য তিনি বলছেন, প্রয়োজন দৃঢ় চরিত্র, বলিষ্ঠ শরীর, আধ্যাত্মিক চেতনায় জাগ্রত, নিঃস্বার্থ দেশ সেবায় নিয়োজিত, মানুষের সেবায়, মানব সেবায় নিয়োজিত যুব সমাজ, যারা একদিকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান করবে, অবজ্ঞা করবে না, হেয় করবে না, তেমনি অপরদিকে শুধু আধ্যাত্মিক ঐতিহ্য করে পড়ে থাকবে না, একই সঙ্গে তারা আধুনিক বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা তা উপলব্ধি করবে, তার উপর ভিত্তি করে নবজাগরণ সমাজে নিয়ে আসবে। অর্থাৎ তিনি বলছেন, এই আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং নব বা আধুনিক যে বৈজ্ঞানিক জ্ঞান, এই দুটিরই প্রয়োজন আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সামাজিক বিকাশের জন্য। সমাজে কোনো রকম ভেদাভেদকে নির্মূল করার শক্তি এবং সাহস এই যুব সমাজের থাকবে, এই আশা তিনি রাখছেন। তিনি বলছেন যে তাদের লক্ষ্য হবে মানব সেবার মধ্যে দিয়ে ঈশ্বর সেবার, দেবত্ব প্রাপ্তির। স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবের তত্ত্বের উপরে এই তত্ত্বকে খাড়া করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, শিবজ্ঞানে জীবসেবা। স্বামীজি এই তত্ত্বটিকেই তার কাজে লাগিয়েছিলেন। তিনি মনে করতেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা অন্যদেরকে সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদের দায়িত্ব নিয়ে, তাদের প্রতি শ্রদ্ধাবান হয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। শুধুমাত্র ঈশ্বর পূজার দ্বারা নয়, আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি তার ঈশ্বর দ্বারা প্রেরিত যে বিশ্ব, সেই বিশ্বের প্রতিটি প্রাণীর সেবার দ্বারা, তাদের সেবা করে। এইবার দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন। প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখে নিতে পারি। স্বামী বিবেকানন্দ বৌদ্ধিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য কিসের ওপর জোর দিয়েছিলেন? প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নে 4টি করে অপশন রয়েছে। যে অপশনটি সঠিক সেটি এখানে। যুবকদের পরচর্চা এবং সময় নষ্ট করার বিষয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? পরবর্তী প্রশ্ন হচ্ছে,
পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটিকে স্বামীজি আইনজীবী হওয়ার চেয়ে বড় কাজ বলে মনে করেছিলেন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবেকানন্দ পশুত্ব, মানবতা এবং দেবত্বের ত্রয়ী দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দের কোন উক্তিটি সমাজের প্রতি যুবকদের দায়িত্বের কথা তুলে ধরে? কিছু রচনাধর্মী প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, স্বামী বিবেকানন্দের দর্শন অনুযায়ী বর্তমান ভারতবর্ষে যুব সম্প্রদায়ের ভূমিকা কিরূপ হওয়া উচিত আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, বর্তমান ভারতবর্ষের এবং বিশ্বের সাপেক্ষে যুব সম্প্রদায়ের প্রধান কর্তব্যগুলি চিহ্নিত করুন। আজকের আলোচনা করার জন্য এইগুলি কাজে লাগানো হয়েছে এবং এগুলি আপনারা নিজেরাও পড়তে পারেন। এই পড়াগুলি আপনাদের আরও স্বামীজি সম্বন্ধে বা স্বামীজির যুবকদের প্রতি বার্তা সম্বন্ধে জানতে সাহায্য করবে। আশা করি আজকের পাঠটি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার, ধন্যবাদ।